আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা শুরু করব। তোমাদের হচ্ছে আমরা গতকালকে আহ মৌলের হচ্ছে কিছু কিছু হচ্ছে হলো তোমার আহ দেখছিলাম যে যারা হচ্ছে পর্যায় সারণীতে হচ্ছে ব্যতিক্রম আছে। সো আজকে আমাদের পরের টপিকটা হচ্ছে এই ব্যতিক্রমটা নিয়ে। সো চলো শুরু করি যে ব্যতিক্রম গুলো কি কি। সো ফার্স্টের ব্যতিক্রমটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। এটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। সো তোমার হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। আচ্ছা, সো হাইড্রোজেনের অবস্থানটা শুরু। হাইড্রোজেনের অবস্থান। তো খেয়াল করো হাইড্রোজেনের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায় আছে। হাইড্রোজেন প্রধানত কত নম্বর মৌলের অবস্থান? যদি আমরা দেখি পর্যায় এক, গ্রুপ একে হচ্ছে হাইড্রোজেনের অবস্থানটা বর্তমানে আছে। যে হাইড্রোজেনের অবস্থান হচ্ছে তোমার পর্যায় এক ও গ্রুপ একে। সো এখন কোন একটা মৌল ধর্ম কি, বা ধর্ম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোনটা প্রদর্শন করে সেটা ডিপেন্ডস করে কার উপর? গ্রুপের উপর। সো গ্রুপটাই হচ্ছে মেইন, যে কি ধর্ম প্রদর্শন করতেছে এই ধর্মটা আসে হচ্ছে গ্রুপ থেকে। সো এখানে গ্রুপটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। গ্রুপ একে বাকি যে সকল সদস্য আছে দেখো তো, তারা হচ্ছে হলো সোডিয়াম, তারপরে হচ্ছে আচ্ছা লিথিয়াম আছে, সোডিয়াম আছে, লিথিয়ামও দিই। লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রোবেরিয়াম, তারপর হচ্ছে এরকম হচ্ছে আছে। তো এইগুলো সবগুলো যেগুলো আছে, আর হচ্ছে ফ্রান্সিয়াম। সো এখন দেখো এইখানে যে সকল হচ্ছে মৌলগুলো আছে তারা কিন্তু সকলেই হচ্ছে ধাতু। সো এখন এগুলো হচ্ছে ধাতু। এখন ধাতু হইতে হইলে সেগুলো অনেকগুলো তোমার হচ্ছে বৈশিষ্ট্য থাকে। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ধাতুগুলো হচ্ছে মেটালিক ধর্ম থাকবে। মেটালিক ধর্ম মানে হচ্ছে এগুলো অনেক শাইনি হবে, আর ধাতব সবসময় হচ্ছে তোমার মোটামুটি কঠিন অবস্থায় থাকে। তারপরে এরা তড়িৎ পরিবহন করবে, তারপরে হচ্ছে তোমার তাপ পরিবাহী, তাপ সুপরিবাহী। এগুলো হচ্ছে ধাতুর মেইন বৈশিষ্ট্য। সো হাইড্রোজেনকে ধাতুর সাথে মানে বসানো হয়েছে, বাট হাইড্রোজেন কিন্তু ধাতুর বৈশিষ্ট্য শো করে না। সো ধাতুর তোমার হচ্ছে আরো কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা তীব্র তড়িৎ ধনাত্মক হয়। সো তীব্র তড়িৎ ধনাত্মক। সো তীব্র তড়িৎ ধনাত্মক বলতে বোঝাচ্ছে যে এরা সবসময় হচ্ছে পজিটিভ আয়নই গঠন করবে, কখনো কোনোদিন কোনোভাবে নেগেটিভ আয়ন গঠন করবে না, বা মানে তোমার হচ্ছে ইলেকট্রন কখনো অ্যাকসেপ্ট করবে না। তো তীব্র তড়িৎ ধনাত্মক মানে যে সবসময় ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা প্রদর্শন করে। সবসময় ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা প্রদর্শন করে। আচ্ছা, এখন খেয়াল করো যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যখন প্রদর্শন করতেছে, তখন ব্যাপারটা হচ্ছে তোমার যে এরা কিন্তু কখনোই ইলেকট্রন গ্রহণ করবে না। যারা তীব্র তড়িৎ ধনাত্মক সেখানে একটা মেইন নীতি হচ্ছে এরা কখনো ইলেকট্রন
গ্রহণ করে না ও সাধারণত ইলেকট্রন শেয়ারও করে না। তো এখন খেয়াল করো যে ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে না, আবার সাধারণত ইলেকট্রন শেয়ারও করে না, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, হাইড্রোজেন কিছু কিছু সময় ইলেকট্রন গ্রহণ করে, আবার কিছু কিছু সময় তোমার হচ্ছে ইলেকট্রন শেয়ারও করে। সো দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে হাইড্রোজেন কোনো কোনো সময় ভাইয়া, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ গতকাল না বলছিলেন যে হলো এটা এই পর্যায় ১ আর একটা হলো গ্রুপ ১৭-তে অবস্থান করতে পারে, তাহলে এই যে গ্রুপ ১৩ লিখছেন। কোথায় বলছি যে গ্রুপ ১৭-তে অবস্থান করার মতো সক্ষমতা রাখে, কিন্তু একটা জিনিসটা একই সাথে দুই জায়গায় কখনোই বসবে না। তোমার পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কোথায় অবস্থান করানো হয়েছে? পর্যায় ১ গ্রুপ ১। হ্যাঁ, পর্যায় গ্রুপ ১। এখানে কি মানে কোনটা হচ্ছে অসুবিধা হচ্ছে বলো তো? ভাই ওটা গ্রুপ ১৩ লিখছেন না, ওটা ১৩ না। না, গ্রুপ ১ এ এ এ ও তাই তো বলছি, এগুলো এটা মিলে হচ্ছে না এ। কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা ১৩-র মতো লাগতেছে ভাইয়া। এবার ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার খেয়াল করো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, আবার ইলেকট্রন শেয়ারও করতে পারে। এখন দেখো, এই যে কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, এইটা আবার তোমার এই গ্রুপ ১ এর সাথে যায় না। সো হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে কারা গতকালকে দেখাইছিলাম, সেটা হচ্ছে গ্রুপ 17 এর মৌলগুলো। এর আগের স্লাইডে সবকিছু ওঠানো হয়েছে সবার? হ্যাঁ ভাইয়া, একটু লাস্ট লাইনটা প্লিজ। ওকে ওয়েট, 3 সেকেন্ড। ওকে, ওকে ভাইয়া, হয়েছে। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে ওকে, এবার খেয়াল করো যে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, আবার ইলেকট্রন শেয়ারও করতে পারে। এখন যখন এই যে তোমার হাইড্রোজেনকে যখন ইলেকট্রনটা শেয়ার করতেছে বা ইলেকট্রন গ্রহণ করতেছে, একটা ইলেকট্রন গ্রহণ করে কারা? গ্রুপ 17 এর হ্যালোজেনরা। বুঝতে পারছো? আচ্ছা, গ্রুপ 17 এর মৌলকে হ্যালোজেন বলা হয়। এটা কিছুক্ষণ পর আমরা জানবো যে বিভিন্ন গ্রুপে আলাদা আলাদা নাম আছে। সো এক কথা তুমি দেখতে পারো, এক কথা তুমি জেনে রাখতে পারো যে গ্রুপ তোমার হচ্ছে 17 এর মৌলদের হ্যালোজেন মৌল বলা হয়। হ্যালোজেন মৌল বলা হয়। আচ্ছা, তো এখন দেখো 270 এর মৌলদের যে হ্যালোজেন মৌল বলা হয় সেটা ঠিক আছে। এখন খেয়াল করো যে গ্রুপ 17 এ
গ্রুপ 17 এর মৌলগুলো কারা? গ্রুপ 17 আছে হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ধরো ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। সো গ্রুপ 17 এর মৌলগুলো সাধারণত একটি করে ইলেকট্রন গ্রহণ করে। তো খেয়াল করো, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে 1s1 আছে, ঠিক আছে? দেখো, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ বলতে হাইড্রোজেনের একটাই কক্ষপথ, ওটাই সর্বশেষ কক্ষপথ। সো হাইড্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে তোমার 1s1। এই 1s1 থাকার কারণে সর্বশেষ কক্ষপথে তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, যা গ্রুপ 1 এর অন্যান্য ধাতুর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকার ব্যাপারটি মিলে যায়। বুঝতে পারছো? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে তোমার গ্রুপ 17 এর মৌলের সাথে তোমার হচ্ছে মিলে যায়, বা হ্যালোজেনের তোমার হচ্ছে ধর্ম প্রদর্শন করে, মিলে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটি হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে। হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে। তো যখন এটা কিছু কিছু ক্ষেত্রে এটি হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে। সো এখন এই যে তোমার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটি হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে। সো কখন হচ্ছে হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করতেছে? একটু আগে বললাম যে হ্যালোজেন গ্রুপের ধর্ম হচ্ছে হইলো একটি করে ইলেকট্রন গ্রহণ করে। সো এটা হচ্ছে একটি করে ইলেকট্রন গ্রহণ করে মাঝে মাঝে। বাট একটা জিনিস জেনে রাখো, হাইড্রোজেন সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পছন্দ করে। এখন বেশিরভাগ ধর্ম হচ্ছে এই ধাতুর সাথে মিলে যাওয়ার জন্য এটা হচ্ছে গ্রুপ 1 এ রাখা হয়েছে। সো ধাতুরা সাধারণত ক্ষারীয় হয়, এটা মাথায় রাখবা যে ধাতুরা সাধারণত ক্ষারীয় হয়। কারণটা হচ্ছে, ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে তোমার OH মাইনাস কে অ্যাট্রাক্ট করা, অথবা পানিতে OH মাইনাস উৎপন্ন করা। OH মাইনাস কে অ্যাট্রাক্ট করা না, পানিতে OH মাইনাস উৎপন্ন করা, এটাই হচ্ছে ক্ষার। বা হচ্ছে ধাতু সমূহ বলতে গেলে মোটামুটি সবাই ক্ষারধর্মী হয়, ধাতুরা কখনো হচ্ছে অ্যাসিডিক হয় না। সো ক্ষার হওয়ার কারণটা হচ্ছে, তুমি খেয়াল করো যে ধরো পানিতে তুমি হচ্ছে কোনো একটা জিনিসকে পানিতে ডিজলভ করতেছো, তোমরা তো শুধুমাত্র পানিরটা পড়ছো, তোমরা হচ্ছে লুইস এসিড তত্ত্ব এগুলো তো পড়ো নাই। সো তারপরে হচ্ছে তোমার প্রোটন তত্ত্ব আছে। সো আবার হচ্ছে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ তত্ত্ব আছে। সো এগুলো তো তোমরা পড়ো নাই। এসিডের ক্ষেত্রে তোমরা জানো যে পানিতে ডিজলভ করলে OH মাইনাস উৎপন্ন হবে, আর হচ্ছে H প্লাস উৎপন্ন হবে। যদি OH মাইনাস উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে ক্ষার। তো খেয়াল করো যে যে সকল ধাতুরা আছে Na প্লাস, তারপর তোমার হচ্ছে তোমার লিথিয়াম প্লাস, এগুলো যদি তোমার হচ্ছে পানিতে ডিজলভ হয়, ধর পানি আছে H2O, খেয়াল করো এখানে ওরা যেটা করে সেটা হচ্ছে পানিতে তোমার হচ্ছে NaOH গঠন করে ফেলে, আবার এখানে তোমার হচ্ছে লিথিয়াম OH গঠন করে পড়ে, আর বাকিটা হচ্ছে তোমার H2 আকারে উপরে ওঠে, বা H2 আকারে এটা হচ্ছে তোমার H2 বাতাসে মিলে যায়। তো এবার খেয়াল করো
যে এখানে সোডিয়াম প্লাস বলতে সোডিয়াম যদি আমি দিই তাহলেই হবে, সোডিয়াম সোডিয়াম, কারণ ইলেকট্রন একটা যদি না থাকে তাহলে তো এইচ টু উৎপন্ন হইতে পারবে না। আচ্ছা হ্যাঁ, এইরকম আর কি। ব্যাপারটা হচ্ছে তোমার সোডিয়াম হচ্ছে পানির সাথে রিয়াকশন করে সোডিয়াম ইউএস গঠন করে বা সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। দেখো প্রত্যেকটা কিন্তু ক্ষার উৎপন্ন করছে, ক্ষার ক্ষার। তো যখন হচ্ছে ক্ষার উৎপন্ন করতেছে, তো ধাতুরা মোটামুটি ক্ষার হয়, এই জন্য বলা হয় যে ক্ষার ধাতু। এগুলোকে বলা হয় হচ্ছে গ্রুপ ওয়ান কে, এই জন্য বলা হয় তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। বুঝতে পারছো? এই জন্য গ্রুপ ওয়ান কে বলা হয় তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। সো ফার্স্টে বলছি তীব্র তড়িৎ ধনাত্মক মানে কি? তীব্র তড়িৎ ধনাত্মক মানে যারা হচ্ছে মোটামুটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায়। ধাতু বলতে কি বোঝায়? ধাতু বলতে হচ্ছে যারা ধাতব ধর্ম প্রদর্শন করে, যেগুলো মোটামুটি তাপ প্রদর্শন করে, ইলেকট্রিসিটি বহন করে ইত্যাদি। আর ক্ষার বলতে বোঝায় হচ্ছে তোমার যারা পানিতে ডিজলভড অবস্থায় ক্ষার উৎপন্ন করে বা ওএইচ মাইনাস উৎপন্ন করে। তো তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটা কিন্তু তোমার হচ্ছে ধর্মকে প্রদর্শন করতেছে, তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু গ্রুপ ওয়ানের। তো হাইড্রোজেনকে যখন এই লাইনে বসানো হয়েছে, হাইড্রোজেন কিন্তু এরকম তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু না। সো হাইড্রোজেনকে এই জন্য তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু না, তারপরেও হাইড্রোজেনকে বসানো হয়েছে কারণ হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মটা হচ্ছে এই গ্রুপ একের সাথে মিলে যায়। তার মানে বেশিরভাগ ধর্ম গ্রুপ একের সাথে মিলে যাওয়ায় এইচ বা হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে বা হাইড্রোজেনকে গ্রুপ একে অবস্থান দেওয়া হয়েছে, গ্রুপ এক এ অবস্থান দেওয়া হয়েছে। বুঝতে পারছো সবাই যে হাইড্রোজেন কে গ্রুপ একে এই জন্য অবস্থান দেওয়া হয়েছে, বাট হাইড্রোজেনের একটা সক্ষমতা ছিল ও গ্রুপ 17-এও তোমার হচ্ছে বসার জন্য। সো হাইড্রোজেনকে আসলে গ্রুপ 17-এ দিবে না, গ্রুপ একে দিবে, এটা নিয়ে অনেকদিন বিরোধ ছিল। পরে বেশিরভাগ ধর্ম যেহেতু গ্রুপ একের সাথে মিলে যায়, এই জন্য হাইড্রোজেনকে গ্রুপ একে দেওয়া হয়েছে। কথাটা বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? জি ভাই বুঝছি। জুবাইর বুঝতে পারছো? জি ভাই বুঝছি। রাইসার আলী সে বুঝছো? কোনো প্রবলেম আছে? জি ভাইয়া বুঝছি। ওকে ঠিক আছে। তো তো হাইড্রোজেন গ্রুপ একে দেওয়া হয়েছে, আর হচ্ছে যেহেতু হচ্ছে বেশিরভাগ ধর্ম সে গ্রুপ এক একটা প্রদর্শন করে এই জন্য। আচ্ছা এবার দেখো যে হিলিয়ামের অবস্থা। আচ্ছা খেয়াল করো যে তোমার হিলিয়ামের অবস্থা, হিলিয়াম হচ্ছে 2 নম্বর হচ্ছে হিলিয়ামের অবস্থা। আচ্ছা এবার আসো যে হিলিয়ামের অবস্থানে কি বুঝাইছে। সো এখানে দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, যেটা যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। হিলিয়াম 2 ইকুয়াল টু 1s2। তো এই যে এখানে হচ্ছে হিলিয়ামের কথা বলা হয়েছে যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2।
সো এখন হিলিয়াম যখন হচ্ছে 1s2 এর কথা বলা হয়েছে, এর মানে হচ্ছে আমাদের যে গ্রুপ নাম্বার নির্ণয়ের যে প্রথম রুলসটা ছিল, ওই প্রথম রুলস আমাদেরকে কি বলছে যে সর্বশেষ কক্ষপথে যদি শুধুমাত্র এস অরবিটাল মানে এস সাব অরবিট থাকে বা উপশক্তি স্তর থাকে, তাহলে ওই এস উপশক্তি স্তরে সর্বশেষ না ওই এস উপশক্তি স্তরে যতগুলো হচ্ছে ইলেকট্রন থাকবে সেটাই হবে তোমার গ্রুপ নাম্বার। এটা কিন্তু ফার্স্ট রুলস বলে যে তোমার হচ্ছে যখন হচ্ছে আমরা গ্রুপ নাম্বারের রুলসটা পড়ছি, যে দেখো যে যখন হচ্ছে কোথায় এই যে রুল নাম্বার 1 যখন পড়ছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস থাকে, তবে ওই এস উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে মৌলের গ্রুপ নাম্বার। যখন হিলিয়ামের কথা আমরা চিন্তা করতেছি, হিলিয়ামে দেখো তো সর্বশেষ কক্ষপথ তোমার এস, তোমার সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র এস আছে এবং এস এ শুধুমাত্র দুইটা ইলেকট্রন আছে। তার মানে এটার গ্রুপ নাম্বার হওয়ার কথা ছিল কত, 2 হওয়ার কথা ছিল কিন্তু। সো এটার গ্রুপ নাম্বার 2 হওয়ার কথা ছিল, কিন্তু পর্যায় সারণীতে খেয়াল করলে তুমি দেখো তো আমাদের এটাকে গ্রুপ 2 অবস্থান দেওয়া হয়েছে কিনা, দেওয়া হয়নি কিন্তু। সো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এর গ্রুপ নাম্বার হওয়ার কথা হচ্ছে 2। এখন এর গ্রুপ নাম্বার হওয়ার কথা হচ্ছে 2, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু ও কি 2 নম্বরে দেওয়া হয়েছে? 2 নম্বরে দেওয়া হয়নি। কারণটা হচ্ছে আমরা যখন গ্রুপ 2 এ দেখতেছি, গ্রুপ 2 এ কারা কারা আছে, গ্রুপ 2 এ আছে তোমার হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সেলেনিয়াম, তারপরে হচ্ছে তোমার কি আছে দাঁড়ান একটু দেখে নিই, নিজে ভুলে গেছি, ব্যারিয়াম, আচ্ছা স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপরে হচ্ছে হলো বেরিয়াম, আর হচ্ছে তোমার রেডিয়াম। সো এরা সবাই কিন্তু মৃৎক্ষার ধাতু। আচ্ছা মৃৎক্ষার ধাতু কেন বলা হয় একটু পরে দেখবা, যে এগুলো ধাতু, সাথে এটা হচ্ছে তোমার মাটিতে পাওয়া যায়, মানে এই সকল উপাদানগুলো এই সকল ধাতুগুলো মাটিতে বেশি পাওয়া যায়। সো গ্রুপ 2 এর মৌলগুলো কি জন্য মৃৎক্ষার ধাতু বলে, এগুলো তোমার হচ্ছে অধ্যায় শেষে পাবা, এই জন্য এটা আমি এইভাবে এখনই শিখাচ্ছি না, কারণ এটা নিয়ে ডেডিকেটেডলি পরবর্তীতে তোমার হচ্ছে আলোচনা করার একটা সুযোগ আছে। সো যেখানে খুব ভালো করে আলোচনা করা যাবে, সো ওখানে ছিন্ন ছিন্ন বা বিচ্ছিন্ন করে আলোচনা না করাটাই উত্তম। এই জন্য আর কি এটা নিয়ে এত আলোচনা করতেছি না। সো জাস্ট জেনে রাখো যে মৃৎক্ষার ধাতু হচ্ছে যেগুলো মাটিতেও পাওয়া যায়, একই সাথে ধাতু। আর একটু আগে বলছে ধাতু মানেই হচ্ছে তোমার মোটামুটি ক্ষার, কারণ ধাতুরা মোটামুটি ক্ষার ধর্মটা বেশি প্রদর্শন করে, বেশি না টোটালি হচ্ছে ক্ষার ধর্ম প্রদর্শন করে। সো দেখো যে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকে হচ্ছে মৃৎক্ষার ধাতু। এখন যখন মৃৎক্ষার ধাতু হয়েছে, তার মানে এগুলো মাটিতে পাওয়া যায় এবং মাটিতে পাওয়া ক্ষার ধাতু। সেগুলোকে আমি বলতে পারি মাটিতে পাওয়া ক্ষার ধাতু, মাটিতে পাওয়া ক্ষার ধাতু। মাটিতে পাওয়া ক্ষার ধাতু। এখন যখন আমি হিলিয়ামের ধর্ম আচরণ করতেছি বা ধর্ম যখন আমি বিশ্লেষণ করতেছি, কারণ পর্যায় সারণীতে যে শুধুমাত্র আমার ইলেকট্রন বিন্যাস দেখেই যে অবস্থান দিতে হচ্ছে, ব্যাপারটা যেমন জরুরি তেমনটাও হচ্ছে তোমার এ ধর্মটা কিরকম প্রদর্শন করতেছে এটাও বেশি জরুরি। কারণ আমি নাম রাখছি পর্যায়বৃত্ত ধর্ম। এখন ধর্ম তাহলে কি হয়ে আসতে হবে? পর্যায়বৃত্ত হয়ে আসতে হবে। এবং এই পর্যায়বৃত্ত বা ধর্মের মধ্যে পর্যায় সারণী
গঠনের সময় তোমার হচ্ছে এখানে যে বিষয়টা খেয়াল রাখা হয়েছে, গ্রুপে যাতে সবাই সেম ধর্ম প্রদর্শন করে, এই বিষয়টা মাথায় রাখা হয়েছে। এখন আমি যদি হিলিয়ামকে গ্রুপ 2 অবস্থান দেই, তাহলে আমার যে ম্যান্ডেটরি একটা তোমার উদ্দেশ্য আছে যে আমার গ্রুপের সবগুলা মৌলের ধর্ম একই হইতে হবে, সেটা কিন্তু আর বজায় থাকতেছে না। কারণ হিলিয়াম যখন হচ্ছে প্র্যাকটিক্যালি আমি যখন হিলিয়ামকে দেখি, হিলিয়াম কিন্তু কোনো ধাতু না বা মিথ্যা ধাতু না। হিলিয়াম টোটালি একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সো হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের তোমার হচ্ছে গ্রুপ কোনটা, সেটাতে হিলিয়ামকে অবস্থান দিতে হবে। কারণ হিলিয়াম দেখো যে হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার ধাতুর কোনো বৈশিষ্ট্য পাই যায় না। তাহলে আমি এটাকে মানে এমনি এমনি 2 নম্বর গ্রুপে দিয়ে তো আমার কোনো লাভ নাই, কারণ এখানে তোমার গ্রুপের অর্ডার চেঞ্জ হয়ে যাবে বা গ্রুপের যে বৈশিষ্ট্যটা আছে ওটাতে ব্যাঘাত ঘটবে। যেটা কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে খুব ভালো মতে করা হয়েছে, যে হাইড্রোজেনের তোমার হচ্ছে 1s1 নিঃসন্দেহে এটা হচ্ছে তোমার গ্রুপ 1-এর, কিন্তু ধর্মের জন্য এই দুইটা গ্রুপের আওতায় চলে গেছিল। একটা হচ্ছে গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 17। যদি দেখা যায় তো এরকম যে হাইড্রোজেন 1s1 হওয়ার পরেও এর হচ্ছে বেশিরভাগ ধর্ম হ্যালোজেন গ্রুপের সাথে পাওয়া যাইতো, তাহলে কিন্তু ওকে গ্রুপ 1-এ রাখা হইতো না, ওকে গ্রুপ 17-এ দেওয়া হইতো হাইড্রোজেনকে। কিন্তু দেখো এখানে কিন্তু বলে নাই যে 1s1 এর জন্য গ্রুপ 1-এ রাখা হয়েছে, যে আমার হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ নাম্বার বের করার যে রুলস, ওই রুলস অনুযায়ী 1s1 মানে সে 1 নম্বর গ্রুপে থাকবে, এই জন্যই তাকে 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। এরকম কিন্তু কোনো কথা বলে নাই। কথাটা হইছে যখন এরকম 1s1 মানে সে 1 নম্বর গ্রুপে থাকবে, ঠিক আছে, কিন্তু ধর্মের সাথে মিলতেছে না, তখন যেটাকে বেশি লক্ষ্য দেওয়া হয় ধর্মটাকে লক্ষ্য করা হয়। এখন খেয়াল করছে যে ধর্মটা হচ্ছে বেশিরভাগ গ্রুপ 1-এর সাথে মিলছে, কারণ এখানে গ্রুপ 17-এও ধর্ম পাওয়া গেছে, গ্রুপ 1-এরও ধর্ম পাওয়া গেছে, কিন্তু বেশিরভাগ ধর্ম তোমার গ্রুপ 1-এর সাথে মেলার কারণে একে গ্রুপ 1-এ অবস্থান দেওয়া হয়েছে। কথাটা বোঝা গেল? অনুরূপভাবে যখন হিলিয়ামের অবস্থানটা দেওয়া হয়েছে, তখন 1s2 মানে নিঃসন্দেহে এটা 2 নম্বর গ্রুপে যাওয়ার কথা, কিন্তু কোথায় দিছে? গ্রুপ নাম্বার 8-এ। কারণটা দেখো, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। তোমার হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, যার হচ্ছে তোমার ধর্ম তোমার হচ্ছে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদির সাথে মিলে যায়। রেডন, ইত্যাদির সাথে মিলে যায়। এখন দেখো এদের সাথে যখন মিলে গেছে, তার মানে এরা যে গ্রুপে অবস্থান করবে তোমার হচ্ছে হিলিয়ামও ওই গ্রুপে অবস্থান করবে। তার মানে হচ্ছে তোমার আহ, এই যে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থান 18 গ্রুপে হওয়ার কারণে তোমার হচ্ছে হিলিয়ামকে 18 গ্রুপে দেওয়া হয়েছে। সো নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান 18 গ্রুপে। সবাইকে উঠাইতে পারতেছো নাকি? না উঠাইতে পারলে আমাকে বলিও যে একটু থামেন, বা হচ্ছে এইরকম যে স্লাইডটাতে নিয়ে যেতে। তো খেয়াল করো যে তোমার হিলিয়াম কখনোই shit, আচ্ছা, হিলিয়াম কখনোই গ্রুপ 2-এর মিথস্কার
ধাতুর মতো আচরণ করে না, বরং গ্রুপ 18 এর ধাতুর ন্যায় আচরণ প্রদর্শন করে। ফলে হিলিয়ামকে গ্রুপ 18তে জায়গা দেওয়া, অবস্থান দেওয়া হয়েছে। বুঝতে পারছো যে এখানে তোমার হচ্ছে ধর্মটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো ধর্ম যেহেতু গ্রুপ 18 মতো প্রদর্শন করতেছে, এই জন্য এই গ্রুপটাকে তোমার হচ্ছে মানে গ্রুপগুলোর সাথে মিলিয়ে রেখে হিলিয়ামকে দেওয়া হয়েছে। যেমন গ্রুপ 18 হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস আছে, এই জন্য হিলিয়ামকে গ্রুপ 18 দেওয়া হয়েছে। বুঝতে পারছো সবাই? এইটুকু সবাই কি বুঝছো? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন নেই? আচ্ছা, তাহলে চলো অ্যাক্টিনাইট শাড়ি ও ল্যান্থানাইট শাড়ির হচ্ছে মৌলগুলোর অবস্থান। ল্যান্থানাইট শাড়ি ও অ্যাক্টিনাইট শাড়ির মৌলগুলোর অবস্থান। এটা হচ্ছে তোমার হচ্ছে ল্যান্থানাইট শাড়ি এবং অ্যাক্টিনাইট শাড়ি। অ্যাক্টিনাইট তো তাই অ্যাক্টিনাইট মানে এইরকম লিখতেছি কেন? অ্যাক্টিনাইট। তো অ্যাক্টিনাইট শাড়ির মৌলগুলোর অবস্থান। মৌলগুলো অবস্থান। তো এখন দেখো যে ল্যান্থানাইট শাড়ির এবং অ্যাক্টিনাইট শাড়ির মৌলগুলোর অবস্থানে সমস্যা মানে কি কি আছে। দেখো পর্যায় সারণীতে ল্যান্থানাইট শাড়ির পর্যায় সারণীতে তুমি যদি খেয়াল করো, ল্যান্থানাইট শাড়িটাকে কিন্তু একবারে গ্রুপ নাম্বার 3 এবং পর্যায় 6, এটা হচ্ছে হলো ল্যান্থানাইট শাড়ির অবস্থান। আর অ্যাক্টিনাইট শাড়ির অবস্থান হচ্ছে 7 নাম্বার পর্যায় এবং 3 নাম্বার গ্রুপ। অর্থাৎ একটা সিঙ্গেল মৌলের জায়গায় কিন্তু অনেকগুলা হচ্ছে তোমার কি বলে মৌলকে অবস্থান দেওয়া হয়েছে। মানে অন্যান্য জায়গায় যেখানে হচ্ছে একটা মৌল অবস্থান করে, সেখানে কিন্তু একটা জায়গাতে মোটামুটি 15টা মৌলর অবস্থান নির্ধারণ করা হয়েছে, যে গ্রুপ 3 পর্যায় 6। যেমন ধরো ল্যান্থানাইটের জন্য ল্যান্থানাইট শাড়ির অবস্থান বা ল্যান্থানাইট মৌলগুলোর অবস্থান যদি কখনো কোশ্চেন বলে যে ল্যান্থানাইট মৌলগুলোর অবস্থান কোথায়, এটা লিখিও না যে পর্যায় সারণীর একদম নিচে। তো এটা কিন্তু এমনি জাস্ট চিত্র আকারে প্রদর্শন করার জন্য বা ল্যান্থানাইট শাড়িতে কোন কোন মৌল আছে এটা দেখানোর জন্য একবার নিচে মানে অঙ্কন করছে। অ্যাকচুয়াল অবস্থান তো আছে, যে হচ্ছে পর্যায় সারণীর অবস্থান বলতে নিচে না ডানে না বামে, এটা কিন্তু অবস্থান না। পর্যায় সারণীর অবস্থান বলতে তোমাকে খুব ডেফিনেটলি বলতে হবে যে ওটার পর্যায় নাম্বার কত আর গ্রুপ নাম্বার কত। ওই নিচে ডানে বামে লিখলে কিন্তু হবে না। তো ল্যান্থানাইট শাড়ির ক্ষেত্রে যে ল্যান্থানাইট শাড়ির মৌলগুলোর অবস্থান মৌলগুলোর অবস্থান হচ্ছে তোমার পর্যায় 6 গ্রুপ নাম্বার 3। দেখো পর্যায় 6 গ্রুপ 3 দেখছি, এটার মানে কিন্তু এইখানে একটা মৌল থাকার কথা, কিন্তু এখানে 15টা মৌল আছে। দুঃখিত, দাও। ওকে, আর দেখো অ্যাক্টিনাইট সাইড অবস্থান হচ্ছে
অ্যাক্টিনাইড সারির অবস্থান। অ্যাক্টিনাইড সারির মৌলগুলো অবস্থান হচ্ছে পর্যায় 7, গ্রুপ হচ্ছে 3। এখন একটা মৌলের জায়গায় তুমি হচ্ছে 15টা করে মৌল দিছো, সো এই অবস্থানগুলোতে যদি তুমি হচ্ছে অ্যাক্টিনাইড সারি এবং অ্যাক্টিনাইড সারি বসাইতা, তাহলে চিত্রটা কেমন হতো এটা আগেই দেখাইছিলাম যে একবারে লম্বা হয়ে যেত, মানে প্রসারিত হইতো বা ওয়াইডে অনেক বেশি প্রশস্ত হয়ে যেত এবং দেখতে অনেক বিদঘুটে লাগতো। সো এই অবস্থানগুলোতে ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো যদি বসানো হতো, তোমার হচ্ছে পর্যায় সারণীর সৌন্দর্য অনেক নষ্ট হয়ে যেত। সো এই অবস্থানগুলোতে এই অবস্থানে সকল মৌল তোমার হচ্ছে বসালে, এই অবস্থানে সকল মৌল বসালে এই অবস্থানে সকল মৌল বসালে পর্যায় সারণীর সৌন্দর্য তোমার হচ্ছে ব্যাহত হতো। তাই সৌন্দর্য রক্ষার্থে বা হচ্ছে সুন্দরভাবে সাজানোর জন্য, এই যে সুন্দরভাবে সাজানোর জন্য সুন্দরভাবে পর্যায় সারণীকে উপস্থাপনের জন্য এদেরকে একবারে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে অবস্থান করা হয়। এদেরকে আলাদাভাবে পর্যায় সারণীর নিচে অবস্থান দেওয়া হয়। সো এটা একটা হচ্ছে তোমার ব্যতিক্রম, যে হচ্ছে যেখানে হচ্ছে গ্রুপ 6 এবং গ্রুপ 3 থাকার কথা, গ্রুপ 6 এবং গ্রুপ 3 এর জায়গায় সেখানে তোমার হচ্ছে সৌন্দর্য রক্ষার জন্য এদেরকে হচ্ছে একেবারে নিচে অবস্থান দেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে এদের একটা তোমার হচ্ছে ব্যতিক্রম। সো সবাই কি বুঝতে পারছো এখানে ব্যতিক্রমটা কি? এই তিনটাই হচ্ছে আসলে পর্যায় সারণী ব্যতিক্রম। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো তোমরা পর্যায় সারণী কতটুকু মুখস্থ করছো সবাই? তো সবাই কি পর্যায় সারণী মুখস্থ করছো? কিন্তু লাগবে 30 পর্যন্ত। কেন 118টা মুখস্থ হয় নাই? 118টা আসলে ভাই কিভাবে মুখস্থ করবো তা বুঝতেছিলাম না। আচ্ছা চলো আমি একটু ট্রিক শিখিয়ে দিই, তাহলে মোটামুটি হেল্প করতে পারে। খেয়াল করো, তুমি যদি গ্রুপ ওয়াইজ মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়। যে ধরো তোমাকে হঠাৎ করে বলা হইলো রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, হঠাৎ করে বলা হলো। এখন তুমি এটা বুঝতে পারতেছো যে রুবিডিয়াম হচ্ছে, দেখো পর্যায় সারণীর তোমার হচ্ছে কোথায় অবস্থান করতেছে, গ্রুপ 1-এ। গ্রুপ 1 পর্যায় তোমার হচ্ছে 5-এ হচ্ছে রুবিডিয়াম অবস্থান করতেছে। তো তুমি লিখতে পারো, তুমি যদি একটা গ্রুপ জানো যে হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। সো তোমার তো রুবিডিয়াম চাইছে, সো আরবি এর তোমার হচ্ছে কত। তো ধরো তুমি জানো যে প্রথম পর্যায়ে মৌল আছে 2টা, তার মানে এটার মৌল যদি 1 হয় তাহলে ঘুরে এসে এটার মৌল হবে 1 + 2। তুমি জানো যে দ্বিতীয় মৌল আছে তোমার হচ্ছে 8টা, তার মানে এটা হবে 1 + 2 + 8। এখন তুমি জানো যে তৃতীয়তে আছে হচ্ছে তোমার হচ্ছে কয়টা মৌল, আবারও তোমার হচ্ছে 8টা মৌল।
তার মানে এখানে আসে হবে 1+2+8+8। তো দাঁড়াও, আমি ঠিক লিখছি কিনা। এটা তো পটাশিয়াম, 18টা 16, ঠিক আছে। আবার তুমি ভাই জানো স্ক্রিন যে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো, তোমার তাহলে নেটওয়ার্ক স্লো হয়েছে, বাকিদের দেখা যাচ্ছে না। জুবাইর স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতেছি তো। আদিল তোমার তাহলে কোথাও সমস্যা হয়েছে। আচ্ছা, আবার খেয়াল করো, রুবিডিয়ামের ক্ষেত্রে দেখো 1+2+8+8+18। এই 8+18 এগুলো কি লিখতেছি বুঝো। ব্যাপারটা হচ্ছে এটা একটা পর্যায় আছে, সো এইদিকে ধরো হচ্ছে হিলিয়াম আছে। তো যেহেতু দুইটা মৌল আছে, তার মানে দুইটা মৌল পার হইলে আবার যেহেতু আসতেছে লিথিয়াম একই জায়গায়, তার মানে এখানে 2 দ্বারা যোগ হয়েছে। এখন এই পাশে আরো 8টা মৌল আছে টোটাল। টোটাল হচ্ছে 8টা মৌল আছে, 8 তোমার হচ্ছে এলিমেন্টস। তাহলে 8 এলিমেন্টস পরে তো সোডিয়াম আসবে। আবার এখানেও তোমার হচ্ছে 8 এলিমেন্টস আছে। তাহলে তাহলে দেখো এই 8 আবার যোগ হবে না এখানে। আবার এইদিকে আছে 18টা এলিমেন্টস, এই জন্য এখানে 18 যোগ হয়েছে। এটা কি বুঝতে পারছো কিভাবে হয়েছে? বুঝছো কি বোঝো নাই? না বুঝলে বলো, আমি আবার বুঝলাম। জি ভাইয়া বুঝছি। আদিল বুঝছো কি হয়েছে? জি ভাই বুঝছি। রাইসা বুঝছো? ভাই আরেকবার একটু বুঝাই দেন এটা। আচ্ছা, পর্যায় সারণী সবাই খোলো, সবাই পর্যায় সারণী বের করো। ধরো হঠাৎ করে তোমাকে রুবিডিয়াম চাইছে, যে রুবিডিয়ামের হচ্ছে পর্যায় সারণী কত, মানে তোমার হচ্ছে পর্যায় নাম্বার কত, বা বললো রুবিডিয়ামে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। তো তুমি তো জানোই না যে রুবিডিয়ামের হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে হইলো পর্যায় সংখ্যা কত। তুমি যদি পর্যায় সংখ্যায় না জানো বা পারমাণবিক সংখ্যা না জানো, তাহলে তো তুমি তো এটাই ইলেকট্রন বিন্যাস কি হবে এটা তো তুমি জানবা না। তো তুমি দেখো, কিন্তু তুমি যদি জানো যে একটা গ্রুপে কি কি মৌল আছে, গ্রুপটা কি একই অবস্থানে থাকে না, এবং একটা গ্রুপে আবার ফিরে আসতে পুরো একটা পর্যায়ে ঘুরে আসতে হয় না, বা পুরো একটা সারি সবগুলো এলিমেন্টস ঘুরে আসতে হয় না, তারপরে তো একটা পর্যায়ে আসতে হবে, মানে একটা গ্রুপে আসবে। গ্রুপ মানে হচ্ছে একটা পর্যায় বা হচ্ছে একটা সারি পুরোপুরি কমপ্লিট করে আবার আগের অবস্থানে ফিরে আসা। ধরো প্রথম পর্যায়ে মৌল আছে কয়টা? 2টা। তার মানে লিথিয়ামে আসতে হইলে তোমার কয়টা মৌল অতিক্রম করে আসতে হবে? অবশ্যই 2টা মৌল অতিক্রম করে আসতে হবে। তার মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে লিথিয়ামে আসতে যেহেতু 2টা মৌল অতিক্রম করতে হবে, তার মানে এটার সংখ্যা হবে 1+2। আবার দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় সারিতে মৌল আছে টোটাল 8টা। তাহলে সোডিয়ামে ফিরে আসতে লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যা তার সাথে 8 যোগ করলে আমরা সোডিয়ামে আসতে পারবো। মানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 1+2, এখানকার 8 আসছে এখানে যোগ হয়ে গেছে। আবার সোডিয়াম যে পর্যায়ে আছে ওই পর্যায়ে ইলেকট্রন তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8টি। তার মানে এবার পটাশিয়ামে আসতে হলে আমার সোডিয়ামের সাথে আবার 8 যোগ করতে হবে, তার মানে 1+2+8+8। এখন পটাশিয়াম যেখানে আছে সেই পর্যায়ে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার, সরি, পারমাণবিক মৌলের সংখ্যা হচ্ছে 18টি। তার মানে পটাশিয়ামের সাথে তুমি যদি আবার 18 যোগ করো তাহলে তুমি রুবিডিয়াম পাবা 1+2+8+8+18। কারণ একটা গ্রুপে ফিরে আসতে তোমার পুরো একটা পর্যায়ে ঘুরে আসতে হয়, পর্যায়ে সবগুলো মৌলকে অতিক্রম করতে হয়, এই জন্য এটা হচ্ছে। দেখো তুমি যদি খেয়াল করো যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1ই আসবে, লিথিয়ামের ক্ষেত্রে 3 আসবে, সোডিয়ামের ক্ষেত্রে তোমার হচ্ছে 11 আসবে, পটাশিয়ামের ক্ষেত্রে 19 আসবে, আর রুবিডিয়ামের ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে 37 আসবে। তো 8 আর 8 16, আর হচ্ছে 3 এ 19, আর 8 আর 37, ঠিক আছে। তো বুঝতে পারছো যে কোনো এখন বুঝছো রাইসা? জি ভাইয়া বুঝছি। তার মানে তুমি যদি গ্রুপের মৌলগুলোকে জেনে রাখো তাহলে দেখো যে তুমি অনায়াসে তুমি বের করতে পারবা যে কোনটা কত নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে কি তোমরা গ্রুপ নাম্বার মনে রাখতে পারবে না? এখন গ্রুপের পারমাণবিক সংখ্যা মনে রাখতে কি প্যারা লাগতেছে? জুবাইর,
না ভাইয়া, লাগতেছে না। কেন লাগবে না? তুমি কিভাবে বুঝবা যে রুবিডিয়াম হচ্ছে তোমার 1 নাম্বার গ্রুপে, যদি তুমি গ্রুপের নাম মুখস্থ রাখো? আপনি তো বললেন যে প্যারা লাগতেছে কিনা, যে পড়তেছে, তাই জিজ্ঞেস করলেন না? আমি তো ওটাই বলতেছি যে গ্রুপ নাম্বার মনে রাখতে বা গ্রুপের সবগুলো মৌল মনে রাখতে কি প্যারা লাগে না? না ভাইয়া, কোনো ওটা প্যারা না, ওটা হলো কি বলে, এআই দিয়ে মুক্ত করা যাবে। পরীক্ষায় কি তোমাকে এআই ব্যবহার করতে দিবে? না, নয় ভাগ করে নিবনি। সামনে ধরেন 118 তো, ধরেন আমি 35টা শিখলাম, তারপরে জন ধরেন 40টা শিখলো, আর বাকিগুলো আরেকজন তো বিষয় না। আচ্ছা দেখো, গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, ভাই, মজা করছি, মাইন্ড করে না ভাই। মাইন্ড করে নেই, মজা না, করবো। প্যারা প্যারা দেখো, গ্রুপ 1-এর মৌলগুলোকে তুমি যদি ছদ্ম হিসেবে মনে রাখতে চাও, তাহলে তুমি লিখবা হেলি, নাকে, র্যাপ, ক্রস, ফায়ার। তো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, কে, আরবি, ক্রস, এফআর, মেসেঞ্জারের ভাষা। বুঝতে পারছো? হেলি, নাকে, র্যাপ, ক্রস, ফায়ার। সো দেখো, গ্রুপ 1 ডান। বুঝতে পারছো? এরপর যদি তুমি গ্রুপ 2-তে যাও, এটা হচ্ছে বিরিয়ানি, মাংস, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। তো বিরিয়ানি এখানে হচ্ছে বিরিয়ানি, মাংস হচ্ছে এমজি, কাবাব হচ্ছে সিএ, সরিয়ে হচ্ছে এসআর, বাটিতে হচ্ছে বিএ, আর রাখো হচ্ছে আরএ। স্যার, তারপরে তোমার হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো আপাতত ইম্পর্টেন্স না, 13 নাম্বার থেকে আবার ইম্পর্টেন্স। তো গ্রুপ 13 হচ্ছে তোমার হচ্ছে বাংলার আলী, এগুলো পড়ছিলাম তোমাদের বয়সে থাকতে, এখনো মনে আছে। বাংলার আলী গেল, ইন্ডিয়ার কালীপুরে নুহাসপুর, এটা কিন্তু মুভি বানানোর জন্য অনেক বিখ্যাত একটা জায়গা। তো বাংলার আলী হচ্ছে হলো বি, আলী হচ্ছে এএল, গেল হচ্ছে জি এ গেলিয়াম, ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়াম, কালীপুরের হচ্ছে টিএল থেলিয়াম, আর নুহাসপুরের হচ্ছে এনএইচ। বুঝছো? এখন কি প্যারা লাগবে? আচ্ছা, ওটা উঠানো হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। না, দাঁড়ান একটা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জি ভাই, শেষ। ওকে ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো গ্রুপ 14 হচ্ছে আচ্ছা, গ্রুপ নাম্বার তারপর হচ্ছে 14। গ্রুপ 14-এ তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে তোমার কাশি গেলে সোনা পাবে ফিরে, কাশি গেলে সোনা পাবে ফিরে। তার মানে এখানে কার্বন হচ্ছে কাশি, কার্বন, সি হচ্ছে সিলিকন, গেলে হচ্ছে জার্মেনিয়াম, সোনা হচ্ছে এসএন বা হচ্ছে টিন, পাবে হচ্ছে লেড, আর ফিরে হচ্ছে তোমার ফ্লোরোভিয়াম, এফএল।
এরপরে তোমার হচ্ছে গ্রুপ 15। গ্রুপ 15 হচ্ছে তোমার নীল পরি এসে সাজবে বিয়ের মঞ্চে। লিটারালি আমি এটা তোমাদের বয়সে থাকতে পড়ছিলাম, এরপর আর পড়া হয় নাই, কিন্তু মনে আছে সেই সময় মনে ব্রেন অনেক ভালো ছিল, এখন অনেক ব্রেন ডাল হয়ে গেছে এই রিলস টিলস যেমন আসে। লাইন, এটা তো মনে থাকাই উচিত, তাই না বলেন? তার মধ্যে আপনার ছেলে মানুষ। কি আর বল, সাজবে বিয়ের মঞ্চে। আচ্ছা, বিয়ের হচ্ছে বিআই আর মঞ্চে হচ্ছে এমসি বা হচ্ছে মঞ্চ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গ্রুপ নাম্বার 16 হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা আহ, এটা তো একটু আচ্ছা দাঁড়া, ওই শহরের ওই শহরের ভুলে গেছি কেন? হ্যাঁ, ওই শহরের ছেলেরা টেলিফোনে দাঁড়ালো, টেলিফোনে লোভ দেখায়। তো ওই মানে হচ্ছে অক্সিজেন, শহর হচ্ছে এস, ছেলেরা হচ্ছে সেলেনিয়াম, টেলিফোন হচ্ছে টেলোনিয়াম, ফোনে হচ্ছে তোমার হচ্ছে পোলোনিয়াম পিও, আর লোভ হচ্ছে এলভি বা হচ্ছে তোমার হচ্ছে লিভার মেরিয়াম। আচ্ছা, গ্রুপ 17 আমি কোনো ছন্দনা বুঝতে পারি না। গ্রুপ 17 আমার এমনিতেই মনে ছিল, কারণ এটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাসিন আর টেনেসাইন, এটার জন্য কোনো হচ্ছে আমার ছন্দ লাগে না, এই জন্য এটা আমি বলতে পারছি না। বাট আচ্ছা ঠিক আছে, মনে পড়ছে তো। আচ্ছা, গ্রুপ 17 ফুলকলি বাড়ি আয়, আত্মীয় টেনশনে। তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি টিএস, হুট করে মনে পড়ছে। আচ্ছা, এটা যদি আমি এটা ছন্দটা মুখস্থ রাখি না, আমি ডিরেক্টলি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাসিন আর টেনাসাইন হিসেবে মনে রাখতাম, বাকিগুলো সত্যি সত্যি হচ্ছে ইয়ে দিয়ে মনে রাখতাম। তোমার হচ্ছে এরকম যে ওই শহরের ছেলেরা, তারপরে হচ্ছে এরা কাশি গেলে সোনা পাবে ফিরে, সো এইভাবে মনে রাখতাম আর কি। সো এরপরে হচ্ছে গ্রুপ 18, যেটা হচ্ছে জেনন। সো গ্রুপ 18 জেনন আছে, এবং আমাদের কিন্তু এসএসসি পরীক্ষায় জেননের ইলেকট্রন বিন্যাস লিখতে দিয়েছিল। তো জেননের তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত এটা জানতাম না। তো এসএসসি পরীক্ষা কি ফাইনাল মডেল টেস্ট ভুলে গেছি, এখন মনে পড়তেছে না। বাট ওই হলে একমাত্র আমি এটা সাপ্লাই দিয়েছিলাম যে জেননের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, কারণ জেননের পারমাণবিক সংখ্যা না জানলে তো ইলেকট্রন বিন্যাস পাওয়া যাবে না। তো পারমাণবিক সংখ্যা হচ্ছে 54, এটা আমি আগে বুঝতে পারছিলাম, কারণ আমি হচ্ছে গ্রুপ নাম্বারগুলো মুখস্থ ছিল। সো গ্রুপ নাম্বার মুখস্থ থাকার কারণে আমি জেননের পারমাণবিক সংখ্যা কত এটা ফাইন্ড আউট করতে পারছিলাম। সো গ্রুপ নাম্বার 18 হচ্ছে তোমার, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পাইলা, যেটা কিন্তু মোটামুটি এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা যদি ভবিষ্যতে মেডিকেল ভার্সিটি অ্যান্ড বুয়েট এক্সামিনেশনে বসো, এই জিনিসটা অবশ্যই আবার লাগবে। আচ্ছা, সো গ্রুপ 18 হচ্ছে তোমার হেনা আর করিমের জীবন রঙিন হোক।
সো হিলিয়াম, আর্গন, তারপরে হচ্ছে হেনা 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 তো দুইটা। তোমার হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তোমার হচ্ছে রেডন আর ওগানিসন। বুঝতে পারছো? সো দেখো, তোমাদের কিন্তু অনেকগুলো গ্রুপ নাম্বার, মানে যেগুলো ইম্পর্টেন্স গ্রুপ বলতে যেগুলো দরকার গ্রুপ, সেই গ্রুপে সবগুলো তোমার অলরেডি ডান। তার মানে তুমি যদি গ্রুপ নাম্বার জানো, তুমি তারপরে ওই 8 8 18 32 32 যোগ 18 18 32 32 যোগ করে তুমি সবগুলা পর্যায় সংখ্যা কত বা হচ্ছে পারমাণবিক সংখ্যা কত এটা তুমি বের করতে পারবা। তো সবার কি উঠানো হয়েছে এটা? এবং এটা তোমরা একটা রাত বলতে 1 ঘন্টাও যদি চেষ্টা করো সবগুলো পারবা। কারণ এটা মনে রাখার জন্য ছন্দই দেওয়া হয়েছে এবং ছন্দগুলো অনেক চমৎকার ছন্দ। এটা ভোলার মতো তেমন করে ছন্দ নাই যে হচ্ছে কে না কে ম্যাকগেবার এলো যেন ফিরে শোনা পাবে হয়, কোথাকার হাতিয়াতে পিটাবে হাত। ভাইয়া এই যে এই ছন্দগুলো একটু যদি স্ক্রিনশটও দিতেন তাও আর একটু ভালো হয়ে যেত। কিসের স্ক্রিনশট? তুলনায় তুলসি তারপরেও কেন? তারপরে আবার কেন লাগবে? তার মানে কি তুলনায়? না তুলসি ঠিকই, বাট রেখে দেওয়া উচিত প্রত্যেকটা জিনিস। খাতা তো আর ঠিক থাকে না, খাতা অলরেডি 2টা হারায় ফেলেছে এই বছরে। তো তুমি অন্য আপনার না, একটা অন্য সাবজেক্ট। তুমি একটা A4 সাইজের খাতা এটা লিখে তোমার দেওয়ালে টাঙায় রাখবা, তাহলে তো আর হারাবে না। হ্যাঁ সেটা সেটা এটা খারাপ না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে?